সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ। বিধিনিষেধে দীর্ঘদিন পর্যটক শূন্য সেন্ট মার্টিন। দ্বীপের অর্থনীতিতে বিরূপ প্রভাব, বিকল্প কর্মসংস্থানের খোঁজে প্রশাসন। ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে প্রায় 17,500 কোটি টাকার প্রকল্প। 2033 সালে শেষ হওয়ার কথা দেশের দীর্ঘতম সেতুর কাজ। গোখাদ্যের উচ্চ মূল্যে সংকটে দুগ্ধ শিল্প। একের পর এক বন্ধ হচ্ছে খামার। দুধের দাম বৃদ্ধির দাবি খামারিদের। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। টানা বর্ষণে সিলেটে টিলা ধসে প্রাণ হারালেন একই পরিবারের 4 জন। ভোররাতে গোলাপগঞ্জের লক্ষণাবন্দে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় তাদের। পরে প্রায় 4 ঘন্টার অভিযান চালিয়ে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। গেল 24 ঘন্টায় সিলেটে 404 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। কয়েকদিনের ভারী বর্ষণে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গেল 24 ঘন্টায় 404 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এবছরের সর্বোচ্চ। রোববার সকালে দুঃস্বপ্নে ঘুম ভাঙল সিলেটবাসীর। গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উপজেলার লক্ষণাবন্দ এলাকার বখতিয়ারঘাটে ভোর 4টার দিকে আকস্মিকভাবে টিলা ধসে পড়ে একটি আধা পাকা ঘরের উপর। ঘুমন্ত অবস্থায় পরিবারের 4 সদস্য প্রাণ হারান। হঠাৎ মাটি ধসে তারা সব মাটির ভিতরে ঢুকে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে আইয়া পাইছি যে 3 জনের লাশ অতখান বাহড়া ওর দেখার, বাকি সব মাটির নিচে। রাত 2টার সময় এই বাড়িতে বিশাল বড় একটি পাহাড় ঘরের উপরে এসে পড়ে। তো এক জায়গায় মায়ের 2 হাতের ভেতরে আমরা 2টা সন্তান পাইছি। একটা সম্ভবত 9-10 বছর, একটা 15-16 বছর। মাকে 3 জনকে মৃত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর পেয়ে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রায় 4 ঘন্টার উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা। সঙ্গে ছিলেন স্থানীয়রাও। প্রথমে 3 জনকে উদ্ধার করা গেলেও প্রায় 2.5 ঘন্টা পর উদ্ধার করা হয় রিয়াজ মিয়ার মরদেহ। আমরা এখানে 6টা 14-তে পৌঁছাই এবং সাথে সাথেই প্রায় 10 মিনিটের মাথায় আমরা 3টা ভিকটিম মৃত ডেড বডি উদ্ধার করতে সক্ষম হই। আমাদের সাথে পুলিশ প্রশাসন ছিল, উপজেলা ইউনো মহোদয় ছিলেন, আমাদের আর্মি ভাইয়েরা ছিলেন এবং স্থানীয় যে আমাদের মেম্বার চেয়ারম্যান ওনারা ছিলেন। তাদের সহযোগিতায় আমরা লাস্ট 8টা 5-এর দিকে আমরা যে লাস্ট ভিকটিম আমরা উদ্ধার করতে সক্ষম হই। পাহাড় ব্যবস্থাপনা ও আগাম সতর্কতা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। যদিও প্রশাসন বলছে এ ব্যাপারে মানুষকে সতর্ক করা সহ জনসচেতনতায় কাজ করছেন তারা। গুলজার আহমেদ, এখন সিলেট। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। এছাড়া রয়েছে পাহাড় ধসের শঙ্কা। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জে বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন নদ নদীর পানি। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ, সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। শুরুতেই বন্দরনগরের পরিস্থিতি জানবো কাজী মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি কতটা বাড়ল আর সমস্যা সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আমি একটু আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন আজ ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 120.2 মিলিমিটার, যার কারণে আমরা দেখতে পাচ্ছি নগরের কিছু কিছু জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদিও গত বছরের তুলনায় চট্টগ্রামে এবার জলাবদ্ধতা অনেক কম হয়েছে। আমরা দেখেছি গত বছর টানা বৃষ্টিতে এই সময়টাতে নগরীর 1/2 এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। আর এবছর আমরা দেখতে পাচ্ছি সেটি 10-15% নেমে এসেছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে জলাবদ্ধতা নিরসনের যে মেগা প্রকল্প চট্টগ্রামে বাস্তবায়িত হচ্ছে, সেই জায়গাতে
আমরা যতটুকু জানতে পেরেছি 84% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, যার কারণে নগরবাসী সেই সুফলটা পাচ্ছে। তবে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হলো কাপাসগোলা এলাকা। এই কাপাসগোলা এলাকাটি মূলত চট্টগ্রামের হিজড়া খালেরই একটি অংশ। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা প্রকল্পের অধীনে আমরা দেখেছি 36টি খাল খনন এবং পরিষ্কারের কথা ছিল, তার মধ্যে 25টি খালের কাজ পুরোপুরি শেষ হয়েছে, 10টি এখনও বাকি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই হিজড়া খাল। হিজড়া খালের আসলে কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এই পানিগুলো, বৃষ্টির পানিগুলো যে নেমে যাওয়ার যে বিষয়টি সেটি আর হচ্ছে না, যার কারণে পানিগুলো সড়কের মধ্যে আটকে আছে এবং বাসা বাড়ি দোকানপাটে আমরা দেখতে পাচ্ছি পানি ঢুকে পড়েছে, অনেকের মালামাল নষ্ট হয়েছে এবং যারা এই সড়ক ধরে গন্তব্যে যাচ্ছে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। কোমর পানি হাঁটু পানি মারিয়ে তাদেরকে গন্তব্যে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে ভোগান্তি তো নিশ্চয়ই রয়েছে। আমরা একটু আগে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তা এখানে তারা কিছু তাদের পরিচ্ছন্নতা কর্মীও পাঠিয়েছেন, যেখানে যেখানে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে পানি চলাচলে সেগুলো তারা পরিষ্কার করছেন, সেই দৃশ্যও আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে বলে রাখি যে চট্টগ্রামের যে 36টি খালের মধ্যে 25টি খালের কাজ পুরোপুরি শেষ হয়েছে। বাকি খালগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেক্ষেত্রে বলা হচ্ছে চট্টগ্রামের দীর্ঘদিনের যে একটা সমস্যা জলাবদ্ধতা সেটি অনেকটাই কমে আসবে। এদিকে আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলে রাখি, সেটি হচ্ছে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে চট্টগ্রামে যে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসেরই একটি আশঙ্কা তৈরি হয়েছে। কেননা তারা বলছেন যে পাহাড়ের মাটি যতটুকু বৃষ্টির পানি ধারণ করতে পারে এই মুহূর্তে সেটি অতিক্রম করেছে, অর্থাৎ অতিরিক্ত পানি তাদের এই পাহাড়ের মাটিকে ধারণ করতে হচ্ছে, যার কারণে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলে প্রায় 26টি পাহাড় রয়েছে, যে পাহাড়ের পাদদেশে আমরা দেখেছি যে 6500-এর বেশি মানুষ বসবাস করে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং অনেকেই সরে গিয়েছেন, তারপরও যেহেতু পাহাড় ধসের একটি আশঙ্কা তৈরি হচ্ছে সেই জায়গাতে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার কথা বলছেন আবহাওয়া অফিস, একই সাথে চট্টগ্রাম জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা একই সাথে পাহাড় ধসের যে একটা শঙ্কা তৈরি হয়েছে তার সবশেষ তথ্য। উজ্জ্বল। এবারে জানবো সিলেটের পরিস্থিতি, সহকর্মী গুলজার আহমেদের কাছে। গুলজার, জানাবেন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে বন্যার সংখ্যা রয়েছে কিনা, কি বলছে আবহাওয়া অফিস? উজ্জ্বল, দেখুন আসলে বিগত সপ্তাহ থেকে সিলেটের যে বিভাগ জুড়ে অর্থাৎ যে 4টি জেলা আছে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ সিলেটের বন্যা আশঙ্কা তো রয়ে গেছে। এটি বিভিন্ন সময় আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড বলেছে এবং কালকে থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। তো সিলেট বিভাগের যে কয়টি নদ নদী আছে অনেক নদী আসলে বিশেষ করে 4টি জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যদি সিলেট প্রসঙ্গে বলি, সিলেটে হচ্ছে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে সুরমা নদীর পানি যেটি আছে, যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে প্রায় 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে সুরমা নদীর লুবাছড়া পয়েন্টে প্রায় 106 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একইভাবে কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে 93 আর মনু নদীর মৌলভীবাজারের যেটি আছে সেটি প্রায় 4 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যদিও সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কিন্তু সেখানকার নদ নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র হবিগঞ্জের খোয়াই নদীতে আজমিরিগঞ্জ যে পয়েন্ট আছে সেখানে 52 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই যে পানি বৃদ্ধির কারণে যদি বৃষ্টি না থামে তাহলে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। সেই জায়গায় আসলে সিলেট অঞ্চলের যে নিম্নাঞ্চলগুলো আছে, বিশেষ করে সুনামগঞ্জের হাওর অঞ্চল এবং মৌলভীবাজারের যে পাহাড়ি অঞ্চল যেগুলো আছে, কমলগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একইভাবে হবিগঞ্জে রয়েছে এবং সিলেট অঞ্চলের গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ যে সীমান্ত এলাকা আছে এবং মেঘালয় তীরবর্তী যে সকল এলাকা আছে সেই এলাকাগুলো পাহাড়ি ঢলের কারণে একটি বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে বলা হচ্ছে এখন পর্যন্ত সিলেটে সকাল 9টা পর্যন্ত প্রায় 418 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালবেলা ভারী বৃষ্টিপাত ছিল, রাতেও ভারী বৃষ্টিপাত ছিল। এখন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হালকা হয়েছে, যার কারণে পানি বৃদ্ধি আস্তে আস্তে বাড়ছে, কিন্তু পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। তো অন্যদিকে মেঘালয়ে সর্বশেষ যে 3 ঘন্টায় অর্থাৎ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত
যে বৃষ্টিপাত হয়েছে, বিভিন্ন তথ্য বলছে যে প্রায় 202 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদি মেঘালয়ের বৃষ্টিপাত পরিমাণটা আরও বাড়ে এবং সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে এই অঞ্চলের অন্ততপক্ষে 3টি উপজেলার মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়তে পারেন। তবে এখন পর্যন্ত কোনো এলাকাতেই আসলে ওইরকম পানির সংখ্যা বা বন্যার সংখ্যা সেটি আমরা দেখিনি, বা যেহেতু আমরা কয়েকটি উপজেলা ইতিমধ্যে ঘুরেছি, কানাইঘাট, কোম্পানিগঞ্জ এবং গোলাপগঞ্জ উপজেলা দেখে এসেছি, সেখানে কিছুটা জলাবদ্ধতা তৈরি হলেও বন্যার পরিবেশ কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো এই ছিল আমার কাছে সিলেট বিভাগের সর্বশেষ তথ্য বন্যা সম্পর্কিত। উজ্জ্বল। চট্টগ্রাম ও সিলেট থেকে বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শেষ হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান কূপ 1-এর খনন কাজ। আজ কূপটি থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করবে বাপেক্স। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন প্রাথমিকভাবে এই কূপে কি পরিমাণ গ্যাসের মজুদ থাকতে পারে, কি বলছে বাপেক্স? উজ্জ্বল, 2017 সালে আজারবাইজানের একটি প্রতিষ্ঠান এই গ্যাস কূপ জামালপুর 1 খনন কার্যক্রম পেলেও তারা নানা জটিলতা সেই কাজটি না করে তারা চলে গেলে চলতি বছরের জানুয়ারি মাসে বাপেক্স এই জামালপুর গ্যাস কূপ খনন 1-এর দায়িত্ব নেয় এবং তারা দীর্ঘ 4 মাস তারা খনন করে আজকে তারা সেই দিনে তারা শপথ নিতেছে, অর্থাৎ 11:30টার দিকে আজকে এই জামালপুর গ্যাস কূপ 1-এর আনুষ্ঠানিক যে পরীক্ষামূলক কার্যক্রম সেটি তারা শুরু করবে। আর এখানকার বাপেক্স কর্মকর্তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে সেটি হচ্ছে এখানে প্রাথমিকভাবে 400 বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা হচ্ছে, এতে করে দৈনিক গড়ে 10 মিলিয়ন গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা কিন্তু বাপেক্স আমাকে জানিয়েছে। আরেকটি বিষয় বলা হচ্ছে, এই যে প্রকল্পটি খনন ব্যয় ধরা হয়েছে 166 কোটি টাকা, অর্থাৎ বাপেক্স 4 মাসে 2800 মিটার খনন করে তারা কিন্তু এই কাজটি সম্পন্ন করেছে। আজকে তারা এই পরীক্ষামূলক কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক তিনি 11:30 থেকে আজকে এই গ্যাসের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন। আরেকটি বিষয় বলা হচ্ছিল, এই যে জামালপুরে গ্যাস পাওয়া গিয়েছে এটি করে কিন্তু জাতীয় অর্থনীতির যেমন ভূমিকা রাখবে, পাশাপাশি জামালপুরের আর্থসামাজিক উন্নয়নেও কি ভূমিকা রাখার কথা কিন্তু এখানকার বাপেক্স কর্মকর্তারা তারা কিন্তু জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই গ্যাস কিন্তু 2017 সালের পাওয়া গেলেও তার আগে 1948 সাল থেকে কিন্তু এই অঞ্চলে কিন্তু গ্যাসের একটি প্রক্রিয়ার কথা কিন্তু জানা যায়। এমনকি তারা সরকার কিন্তু বিভিন্ন সময় কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল এই মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামটিতে। এখন কি এই তারতাপাড়া গ্রামে কিন্তু এখন গ্যাস পাওয়াতে এই অঞ্চলের যারা মানুষ তারা কিন্তু একটু আনন্দিত উৎফুল্লিত হয়েছে। তার কারণ হচ্ছে এখানকার যে একটি প্রত্যন্ত একটি রিমোট এরিয়া, সেই এলাকায় যে গ্যাস পাওয়া গেছে এতে করে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও একটি ভূমিকা রাখবে বলে জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে গ্যাস কূপ জামালপুর 1-এর যে নামকরণ করেছে সেটির কিন্তু আয়ুকাল ধরা হচ্ছে 25 থেকে 30 বছর, কিন্তু এই গ্যাস কূপ 1-এর কার্যক্রমের আয়ুকাল ধরা হচ্ছে, অর্থাৎ পরবর্তী সময় আরো একটি গ্যাস কূপ খনন করার কথা কিন্তু জানিয়েছে যদি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যায়। এই ছিল জামালপুর থেকে আমার কাছে জামালপুর গ্যাস কূপ 1-এর আনুষ্ঠানিক উদ্বোধনের সর্বশেষ তথ্য। উজ্জ্বল। জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। নরসিংদী রেল স্টেশনে নতুন করে 3টি ট্রেনের যাত্রা বিরতি শুরু হয়েছে। সকালে ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রুটের মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেসের যাত্রা বিরতির উদ্বোধন করা হয়। নরসিংদী রেল স্টেশনে ট্রেন 3টির যাত্রা বিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক। সব মিলিয়ে এই স্টেশনে যাত্রা বিরতি নিয়ে আন্তনগর ট্রেনের সংখ্যা ঠেকল 8-এ। উদ্বোধনকালে ট্রেনের কর্মকর্তা ও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরাম। এ সময় যাত্রীদেরকেও শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। নতুন করে 3টি ট্রেনের যাত্রা বিরতিতে হাজারো যাত্রীর দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। কোরবানি ঘিরে সিরাজগঞ্জে প্রস্তুত করা হয়েছে বিপুল সংখ্যক গবাদি পশু। কেনাবেচার জন্য জেলার 9 উপজেলায় বসছে 47টি হাট। লেনদেনে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। কোরবানি ঈদ ঘিরে আশার আলো দেখছেন সিরাজগঞ্জের প্রান্তিক খামারিরা। চলতি বছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত 6.5 লাখ গবাদি পশু, এর মধ্যে বেশিরভাগ চরাঞ্চলের। যমুনার বান্তিয়ার চরের গৃহিণী শারমিন আক্তার পালন করেছেন 2টি ষাঁড়।
বাজার ভালো থাকলে গরু দুটি ৫ লাখ টাকায় বিক্রির আশা। একই এলাকার আশরাফ আলী পালন করেছেন ৮টি ষাঁড় গরু। 2,55,000 টাকা দিয়ে কিনছি। আল্লাহ আশা আছে যে 5 লাখ টাকা বেচলে পারে আবার সামনে বার আরো কেনা যাইব বেশি করে। প্রতি বছরই মনে করেন 5টা 6টা 7টা 10টাও থাকে, আবার এই বছর মনে করেন 8টা আছে। এই 8টা গরুতে আমার তো বিক্রির আশা আছে যে 16 লাখ টাকা। আল্লাহ কি বাঁচাল্লাহ। প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, এবারের ঈদে শাহজাদপুরের এই সনাতনী চর থেকেই প্রায় 200 কোটি টাকার পশু যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়, যা চাঙ্গা করবে এসব চরাঞ্চলের গ্রামীণ অর্থনীতি। চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের পাশাপাশি শাহজাদপুর উপজেলার খামারিরা প্রস্তুত করেছেন প্রায় ৭৭,000 ষাঁড়। জেলা জুড়ে আরও ছোট বড় মিলিয়ে 18,000-এর বেশি খামারে 1,87,000 গরু ও মহিষ পালন হয়েছে। একই সঙ্গে 4.5 লাখ ছাগল এবং ভেড়া প্রস্তুত করেছেন খামারিরা। ব্যবসা কোনো বছর ভালো হয়, কোনো বছর মনে করেন সমান সমান হয়। 5টা 6 টাকার পালি হয়, এক বছর 3টা পালি হয়তো লিয়া টাকা বিক্রি করি। এক একটা গরু দেখা যায় যে 50,000 বা 20 থেকে 30,000 এরকম লাভ হয়। সারা বছর নয় ওই একটা গরু পালি বেঁচে কিনে আমরা হেতা ঈদের মধ্যে শোধ করি, পোলাপান নিয়ে খাই। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, চরাঞ্চলের খামারিরা পশুপালন করে নিজেরাই শুধু স্বাবলম্বী হচ্ছে না, গতিশীল হচ্ছে দেশের অর্থনীতি। চরাঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গবাদি প্রাণী লালন পালন। তো আমাদের আশা করি যে তারা যেভাবে আমাদের দেশের জন্য অর্থনীতিতে অবদান রাখছে, এখন আমরা সরকারিভাবে যেন তাদের পাশে দাঁড়াইতে পারি। কোরবানির পশু কেনা বেচার জন্য জেলার 9 উপজেলায় হাট বসছে 47টি। প্রতিটি হাটে কেনা বেচা হচ্ছে 2 থেকে 3 কোটি টাকার পশু। সব মিলিয়ে কোরবানি ঘিরে জেলায় অন্তত 5,000 কোটি টাকার লেনদেনের আশা প্রাণী সম্পদ বিভাগের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। কুমিল্লায় জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। ঝামেলা এড়াতে খামার থেকে এই পশু কিনছেন অনেকে। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন খামারে পশু বেচাকেনা কেমন চলছে আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, শুরু থেকে আসলে আমরা দেখেছি যে খামারগুলোতে গরু বেচা কেনার অনেকটা আসলে বেড়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে যে আবহাওয়া খারাপ থাকার কারণে মানে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আসলে যারা খামারে রয়েছেন তারা জানাচ্ছেন যে আসলে সে কারণে যারা কোরবানির জন্য গরু ক্রয় করার আগ্রহ প্রকাশ করছেন তারা কিন্তু আসতে পারেননি, যার কারণে কিন্তু এই যে বেচা বিক্রিতে একটু ভাটা পড়েছিল। তবে আবার কিন্তু আসলে খামারে যারা কোরবানির জন্য গরু কিনবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। তবে সকাল থেকে বিকালের দিকে মূলত হচ্ছে যে খামারে আসেন গরু দেখার জন্য এবং কেনার জন্য। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগরে। এই উপজেলার বেশ কিছু খামারে রয়েছে যারা আসলে এই কোরবানিকে ঘিরে পশু মোটাতাজা করেছেন। একই সঙ্গে জেলায় প্রায় 36,000 খামারি পশু মোটাতাজা করেছেন, তার মধ্যে প্রান্তিক খামারের সংখ্যা আসলে বেশি। তবে বাণিজ্যিকভাবে যারা খামারি রয়েছে, যারা গরু মোটাতাজা করছেন তারা বলছেন যে বাজারের তুলনায় তারা আসলে খামারে আসলে মানুষ গরু কিনছেন, কেনার আগ্রহটা একটু বেশি, যার কারণ হচ্ছে যে ভোগান্তি থাকে বাজারে এবং নানান ধরনের ঝামেলা এড়ানোর জন্য মূলত তারা এখানে আসেন। তবে তারা বলছেন যে খামারে যদি গরু বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু তারা বাজারে নেবেন, এবং কুমিল্লার যে পরিমাণ স্থায়ী অস্থায়ী পশুর হাট রয়েছে সেগুলো কিন্তু এখন জমতে শুরু করেছে। তো উজ্জ্বল, এই ছিল কুমিল্লা থেকে পশু কেনাবেচার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। সরকারের বিধিনিষেধে দীর্ঘদিন ধরে পর্যটক শূন্য সেন্ট মার্টিন, বন্ধ হোটেল রেস্তোরাঁ, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে। সব মিলিয়ে বিরূপ প্রভাব পড়ছে দ্বীপের অর্থনীতিতে। সংকট মোকাবিলায় বিকল্প কর্মসংস্থানের চেষ্টার কথা বলছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন মন্তস বেদজ্ঞ, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। বঙ্গোপসাগরের বুকে ছবির মতো এক দ্বীপ সেন্ট মার্টিন। স্বচ্ছ পানি আর সাদা ধবধবে বালুর টানে একসময় পর্যটকের ভিড় থাকলেও এখন শুধুই শূন্যতা। পর্যটক না থাকায় বন্ধ হোটেল রেস্তোরাঁ, যার প্রভাব পড়েছে স্থানীয়দের জীবিকায়।
আগে দ্বীপের বেশিরভাগ বাসিন্দা মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও সময়ের সাথে ঝুঁকেন পর্যটন ব্যবসায়। তবে সরকারের বিধিনিষেধে কমেছে পর্যটন মৌসুমের সময় ও ভ্রমণকারীর সংখ্যা। পাশাপাশি এপ্রিল মেতে মাছ ধরার নিষেধাজ্ঞায় চরম অর্থ সংকটে জেলেরাও। সব মিলিয়ে বিরূপ প্রভাব পড়েছে দ্বীপের অর্থনীতিতে। পর্যটন বন্ধ হওয়ার পর থেকে মানুষ ওই কোনো রকম চালাইছে, এখন তো অবস্থা খুব ভয়ানক। বাইরে থেকে সল ফল এখন সব কিছু এখানে আনতে হবে। এখানে যদি না আনলে আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে থাকবো এখানে? সরকারিভাবে 5 টাকা দিয়ে চললে লবণ লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, শুধু চাউল, অনেক কষ্টের মধ্যে। যারা অল্প আয় নিয়ে চলি ওদের ব্যবসা একেবারে মনে করেন 10% নেমে আসছে, মানে নিজেরা চলতে কষ্ট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। দ্বীপে নিত্যপণ্য পৌঁছাতে নৌপথে দিতে হয় 2 দফা টোল, এতে বাড়ে পণ্যের দাম। এছাড়া দ্বীপ থেকে কোথাও যেতে লাগে সরকারের অনুমতি। এত সব নিয়মের বেড়াজালে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। 10 মাস বন্ধ থাকাতে সেন্ট মার্টিনের অবস্থা খুবই খারাপ। সেন্ট মার্টিনের অর্থনৈতিক বলেন, আপনার যারা শিক্ষা দীক্ষার ব্যবস্থা, সব দিক দিয়ে খারাপ অবস্থা যাচ্ছে এখন। আয় রোজগার তো এমনি নাই, আমাদের জাইলা বন্ধ আগে, এখন 58 দিন বন্ধ দেওয়ার পরে আমাদের অনেক ভোগান্তি কাটাতে হচ্ছে। সারাদিন গাড়ি চলে 200 টাকা 300 টাকাও পায় মাঝে মধ্যে, ওগুলি দিয়ে বাজার খরচ চলে না আমাদের। এই সংকট থেকে উত্তরণে এবার বিকল্প পথ খুঁজছে প্রশাসন। পর্যটনের উপর নির্ভরশীলতা কমাতে দ্বীপে কৃষির উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার। সেন্ট মার্টিনে যারা বসবাসরত আছেন তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরও নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার বিভিন্ন দপ্তর থেকে। গেল ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতি রাতে সর্বোচ্চ 2000 পর্যটক থাকার অনুমতি ছিল সেন্ট মার্টিনে। এই অবস্থায় দ্বীপবাসীর জন্য বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা না হলে ভয়াবহ সংকটের শঙ্কায় স্থানীয়রা। এখন কক্সবাজার। দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে সেতুর দাবি দীর্ঘদিনের। অন্তর্বর্তী সরকার তা নির্মাণের প্রকল্পও নিয়েছে, যার ব্যয় ধরা হয়েছে 17,000 কোটি টাকারও বেশি। 2033 সালে সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ফলে বদলে যাবে এই অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও মানুষের জীবনমান। ভোলা থেকে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন অঙ্কুর রায়। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। পানিবেষ্টিত জেলাটির প্রায় 22 লাখ বাসিন্দার যোগাযোগের একমাত্র ভরসা নৌপথ। দেশের অন্য অঞ্চল বা জেলার সাথে সরাসরি যোগাযোগ না থাকায় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি সহ সব ক্ষেত্রেই পিছিয়ে জেলাটি। দেশে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে এখানকার বাসিন্দাদের একটি সেতুর দাবি দীর্ঘদিনের। তবে এবার বরিশালের কালাবদর ও ভোলার তেঁতুলিয়া নদীর ওপর প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা বাস্তবায়ন হলে এটি হবে দেশের দীর্ঘতম সেতু। 8 বছর মেয়াদী এ প্রকল্প 2026 সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে, যার ব্যয় প্রস্তাব করা হয়েছে 17,466 কোটি টাকা। গেল 8 মে প্রকল্প এলাকা পরিদর্শনে ভোলায় আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। জানান, প্রকল্পের অর্থায়নের জন্য জাপানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিকল্প হিসেবে পরিকল্পনায় রয়েছে দক্ষিণ কোরিয়া। ভোলাবাসীর দাবির সাথে আমরা একাত্ম, সুতরাং এটা যদি ইনিশিয়াল কোরিয়ান দ্বারা আমরা করতে পারি, সেই লিঙ্কও আমরা খোলা রেখেছি। লাস্ট অপশন হচ্ছে গভর্নমেন্ট মানি। এই জন্য এখানে একটা প্রস্তাবিত সময়সীমা আমরা আপনাদের দিয়েছি। এটা আরো আগেও হতে পারে, প্রয়োজনে একটু পিছাইতেও পারে, কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ আমাদের এখন 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে ভোলা বরিশাল ব্রিজ। এটা ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে এই ভোলা বরিশাল ব্রিজটা হবে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। এটা বাণিজ্যিকভাবেও খুবই ইম্পর্টেন্ট একটা ব্রিজ, যে আমরা আশা করব যে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেয়। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশ্বাসে ভোলাবাসী স্বপ্ন দেখলেও বাস্তবতা ভিন্ন। সম্প্রতি পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের বড় কোনো প্রকল্প গ্রহণের ইচ্ছা নেই। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে ভোলায় একের পর এক গ্যাস ক্ষেত্রের সন্ধান আশা জাগালেও একটি সেতুর অভাবে তার পুরোপুরি সুফল পাচ্ছে না এখানকার বাসিন্দারা। এখানকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে সেতুটি দ্রুত নির্মাণ ও ভোলার গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর। এখান থেকে মাছ সরবরাহ করি, এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করি, এত কিছু থাকার পরেও
অবশ্যই এটা আমাদের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা হলো ভোলা দক্ষিণাঞ্চলের এবং একটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, এটাকে সংযুক্ত করার এর কোনো বিকল্প নাই। ভোলার থেকে গ্যাস নিতে গেলে ব্রিজ হওয়া প্রয়োজন। আমার মনে হয় যে সরকার যদি আরও আন্তরিক হয় এবং দ্রুত করার খেয়াল থাকে, এটা আমাদের 4 বছরের মধ্যে শেষ করতে পারবে। সরকারের কাছে আমাদের সেই প্রাণের দাবিটা। ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই হয় 2020 ও 2023 সালে। 2024 সালের জুনে সম্ভাব্যতা যাচাইয়ের সব কাজ শেষ করে নির্মাণ কাজ শুরুর কথা বললেও তা আর আলোর মুখ দেখেনি। ইমতিয়াজ রহমান, এখন ভোলা। পটুয়াখালীর কলাপাড়ায় আজিমপুর তাহেরপুর গ্রামের লক্ষ্মীর খালের উপর নির্মিত ব্রিজটি গত 20 মে ভেঙে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রসহ 15টি গ্রামের 10,000-এরও অধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? উজ্জ্বল হাফিজ, আপনি জানেন যে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের যে জেলা পটুয়াখালী, সেই পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার যে পর্যটন ইউনিয়ন হচ্ছে লতাচাপলি ইউনিয়ন। সেই লতাচাপলি ইউনিয়নের যে তাহেরপুর আজিমপুর গ্রামের যে সংযোগ সেতু, আয়রন সেতু, সেটি কিন্তু গত 20 মে মঙ্গলবার ভোরে সেটি বিধ্বস্ত হয় এবং এই লক্ষ্মীর খালে সে সেতুটি ভেঙে পড়ে। তো এরপর থেকেই এই অঞ্চলের যে যোগাযোগ রক্ষাকারী এক অন্যতম এই যে সেতুটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটক তারা যে এখানকার ইতিহাস ঐতিহ্যের ধারক যে রাখাইনদের যে বৌদ্ধ মূর্তি মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহার, সেই বৌদ্ধ বিহারে যাতায়াত করতে পারছেন না। এছাড়া যে এখানকার যে কৃষক রয়েছে, মৎস্য ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু এখান থেকে তাদের যে অর্থনৈতিক যে চালিকা শক্তি, যে কৃষি পণ্য এবং মাছ, সেগুলো বাজারজাত করতে সমস্যা হচ্ছে। এখন যে ছোট্ট একমালাই নৌকা মাধ্যমে এখানকার মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের মানুষ, পর্যটক, তারা কিন্তু এখানকার এই ছোট্ট নৌকা থেকে পারাপার করছেন। এতে নৌকা উল্টে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে, এমনটিও জানতে পেরেছি এখানে এসে। আপনাকে আরও জানিয়ে রাখি, 2004 সালে এই ব্রিজটি এলজিইডি কর্তৃপক্ষ নির্মাণ করে, কিন্তু 21 বছর পার হয়ে যাওয়ার পরও কিন্তু এই ব্রিজটি ভেঙে না যাওয়ার কথা থাকলেও ভেঙে পড়েছে। কারণ এই উপকূলীয় অঞ্চলে যে নোনা অধ্যুষিত এখানকার পানি অস্বাভাবিক লবণ, সেই কারণে কিন্তু লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ক্ষয়ে গেছে, আর সেই ক্ষয়ে যাওয়ার কারণেই কিন্তু ব্রিজটি ভেঙে গেছে, এমনটি বলেছে এখানকার স্থানীয় বাসিন্দারা। আর আমরা এখানকার এলজিডি কর্তৃপক্ষ সাদিকুর রহমান সাদেক, নির্বাহী প্রকৌশলী, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ব্রিজটি সহ আরও 4টি ব্রিজের ভেঙে গেছে, বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছে, সেগুলো সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পেলে সকল ব্রিজ পুনর্নির্মাণ করা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছে। এখানকার স্থানীয়দের, বাসিন্দাদের দাবি, দ্রুত বিকল্প উপায়ে যোগাযোগ ব্যবস্থা সচল করার দাবি তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল হাফিজ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার বড় কাজ দেশের দুগ্ধ শিল্প। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি সহ নানা সংকটে শুধু 1 বছরেই উত্তরের জেলা নাটোরে বন্ধ হয়েছে শতাধিক খামার। এছাড়া দুধ উৎপাদনে উদ্বৃত্ত জেলার 250 কোটি টাকার বাজার হলেও অধরা রয়েছে তরল দুধ প্রাণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। ডেয়ারি খামার করে সফল নাটোরের সিংড়া উপজেলার হোলাইগাড়ি গ্রামের নজরুল ইসলাম 2001 সালে 2টি গাভী দিয়ে শুরু করলেও এখন তার খামারে রয়েছে 9টি গরু। বাজার যখন ভালো হয়, লাভটা ভালো হয়। বছরে যে বাছুর হয় এবং দুধের টাকা দিয়ে ভালো লাভের সংখ্যা কিছু আসে। তবে বছর জুড়ে দফায় দফায় গোখাদ্যের মূল্য বৃদ্ধি, রোগবালাইয়ের উৎপাত আর দুধের সঠিক দাম না পাওয়ায় নানা সংকটে জেলার 4 শতাধিক দুগ্ধ খামার। 1 কেজি খোলের দাম 50 টাকা, 1 কেজি ভুসির দামও 50 টাকা, দুধের দাম 50-55 টাকা। খাদ্যের দাম অনুসারে আমার গরু বা কৃষকেরা আমরা পালতে পারতেছি না। জেলায় বছরে তরল দুধের চাহিদা 3,50,000 টন হলেও উৎপাদন হয় 3,60,000 টনের বেশি। যারা ডেইরি পিজি, তাদেরকে কিন্তু আমরা
প্রশিক্ষণ, তারপরে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের দুধ দহনের সামগ্রী, তারপরে চপার মেশিন, খামারিকে কিন্তু আমরা এগুলি দিয়ে অন্যদেরকে উদ্বুদ্ধ করেছি। দেশে দুধের চাহিদার প্রায় 70% পূরণ হয় প্রান্তিক খামার থেকে। তাই দুগ্ধশিল্প রক্ষায় খামারি সংখ্যা বৃদ্ধি, উন্নত জাতের গাভী সম্প্রসারণ ও প্রাণী সম্পদ সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর দাবি খামারিদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। গত এক দশকে হবিগঞ্জে দুধের উৎপাদন বেড়েছে 2.5 গুণেরও বেশি। এরপরও বাৎসরিক চাহিদার তুলনায় দুধের ঘাটতি 1,12,000 টন। খামারিরা বলছেন, গোখাদ্যের মূল্যবৃদ্ধি, কাঁচা ঘাসের তীব্র সংকট সহ নানা কারণে একের পর এক বন্ধ হচ্ছে খামার। দুধের উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। কাজল সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হবিগঞ্জে গত এক দশকে বেড়েছে দুধের উৎপাদন। 2014 থেকে 15 অর্থ বছরে যেখানে মাত্র 65,000 টন দুধ উৎপাদন হয়েছে, সেখানে 2013 থেকে 24 অর্থ বছরে উৎপাদন পৌঁছেছে 1,71,000 টনে। উৎপাদনের বিপরীতে জেলায় বাৎসরিক দুধের চাহিদা 2,83,000 টন, অর্থাৎ প্রতি বছর জেলায় 1,12,000 টন দুধের ঘাটতি রয়ে যায়। খামারিরা বলছেন, গাভী পালনে খরচ বেড়েছে বহুগুণ। কাঁচা ঘাসের তীব্র সংকটে দানাদার খাবারের ওপর নির্ভরতা বাড়ায় কমেছে উৎপাদন। এর সঙ্গে তুলনামূলকভাবে দুধের দাম না বাড়ায় একের পর এক খামার বন্ধ হয়ে যাচ্ছে। কারণ দুধের দামে আর খাওয়ানোর দামে ব্যাপারটা হয় না, যার দরুন খামার অস্বস্ಥ কমতেছে। গরুর খাবারের দাম যদি আপনি নিয়ন্ত্রণে আসে তাহলে খামারি লাভবান হবে, আর নাইলে খামার করে লাভ নাই। আগে আসিল 7টা গরু, এখন বর্তমানে আছে 2টা। কাঁচা ঘাস আউরও হয় না, এই বিভিন্ন ওষুধ বাহর দিয়া এই ঘাস জ্বালাই নেয়। ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, বাজারে দুধের চাহিদা কম, তাই কমেছে দাম। একসময় মিষ্টির দোকানগুলোতেও প্রচুর পরিমাণে দুধ সরবরাহ করা হলেও বাইরের জেলা থেকে ছানা আসায় কমেছে দুধের চাহিদা। আগে ছানা আইতো না, বিভিন্ন দেশ থেকে ছানা আইতো না, গাড়িগুলো আসিল না, ছানা আইতো না, দুধের ডিমান্ড আছিল। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিদের সহায়তা এবং দুধ উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এখানে দুধের ঘাটতি আছে, যে কারণে আমরা এখানে প্রাণী সম্পদ দপ্তর বিভিন্ন ডেইরি খামার প্রতিষ্ঠার স্বার্থে আমরা বিভিন্ন রকমের পরামর্শ বা ট্রেনিং এগুলো দিয়ে থাকি। প্রজেক্ট অনুমোদন হয়েছে, এইটার মাঠ পর্যায়ে যদি কাজ শুরু হয় তাহলে কিছু খামারিকে আমরা যদি ট্রেন আপ করতে পারি, কিছু উপকরণ দিতে পারি, তাহলে তাদের দুধ উৎপাদন কিছুটা বাড়বে। হবিগঞ্জ জেলায় নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে প্রায় 7,000 খামার রয়েছে। এখন হবিগঞ্জ। ভরা মৌসুমে জমে উঠেছে আম ও লিচুর বাজার। আমের দাম কিছুটা কমলেও চড়া লিচুর দর। বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি, বরিশাল থেকে যুক্ত আছেন অমিত হাসান। শুরুতেই জানবো দিনাজপুরের পরিস্থিতি। বাপ্পি, জানাবেন দিনাজপুরে লিচুর ফলন এবার কেমন হয়েছে আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, দিনাজপুরের এবার যে লিচুর ফলন তা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ভালো হয়েছেন, এমনটাই আমাদেরকে জানাচ্ছেন এখানকার বাগান মালিকেরা। এবং এখন একদম ভরপুর মৌসুম চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমি এখন উলিপুরের একটি বাগানে দাঁড়িয়ে আছি। সেখানে এখনও এই লিচু আহরণ চলছে। গাছ থেকে লিচু পেড়ে এখন এই লিচুগুলো চলে যাবে দিনাজপুর বাজার থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায়। এবং এই মৌসুমে বিক্রেতারা যেটি বলছেন যে দামও তারা আশানুরূপ পাচ্ছেন। সাধারণত দেখা যায় যে ফলন ভালো হলে দাম কিছুটা কমে যায়, তবে সেরকমটি এরকম না। গত দুদিন ধরে বরং লিচুর বাজার কিছুটা বেড়েছে, এরকমটি আমরা খুচরা বাজারে জেনে এসেছি। উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে এই বছর লিচু আবাদ হয়েছে দিনাজপুরে প্রায় 5,500 হেক্টর জমিতে, এবং এই দিনাজপুরে লিচু বাগানের সংখ্যা 9,000-এরও বেশি বাগান থেকে এবার লিচু সংগ্রহ হচ্ছে। এবং সারা দেশ থেকে পাইকারি বিক্রেতারা এবং অনলাইন বিক্রেতারা তারা দিনাজপুরে এসে জড়ো হয়েছেন এবং তারা এখান থেকে একদম বাগান থেকে লিচু সংগ্রহ করে বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাচ্ছেন এবং অনলাইনের মাধ্যমে সারা দেশের যারা লিচু ক্রেতা আছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো এই কৃষি অধিদপ্তরের সাথে কথা হচ্ছিল। এবার দিনাজপুরে যে লিচু আবাদ হয়েছে, শুধু এইখান থেকেই প্রায় 700 কোটি টাকার বাণিজ্য হবে এই লিচুকে ঘিরে, এটি আশা করছেন তারা। এবং সব মিলিয়ে বলা যায় যে লিচুর যে এবার চাহিদা সেটি যেমন আছে, দাম
সেটিও ভালো আছে এবং লিচুর যে ফলন সেটি তো আছে এবং ফলন ভালো হওয়ার পিছনে যারা বাগান মালিক আছেন তারা বলছেন যে এবারের যে আবহাওয়া সেটি একদম অনুকূলে ছিল লিচুর জন্য। গত বছর আমরা দেখেছিলাম যে অতিরিক্ত গরমের কারণে লিচুর যে গুটি সেগুলো পুড়ে গিয়েছিল, এরপরে ঝড় বৃষ্টিতে বেশ কিছু লিচু নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে গত বছর বেশ কিছুটা লোকসানের মুখে পড়েছিলেন কোনো কোনো বাগানি, বিশেষ করে বড় বাগানি যেগুলো ছিলেন বা ছোট বাগানি ছিলেন তারা সবাই লোকসানের মুখে পড়েছিলেন। কিন্তু এইবারে পুরো আবহাওয়ার যে প্যাটার্নটা ছিল সেটি লিচুর জন্য একেবারেই অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে এবং আমরা দেখেছি যে এমন কোনো বাগান নেই যেই বাগানে কোনো গাছ ফাঁকা আছে। প্রত্যেকটি বাগানেই এবং প্রত্যেকটি গাছেই লিচু আছে এবং লাল রঙে ছেয়ে গেছে প্রত্যেকটি লিচু বাগান। এবং আমরা এই বাগানে আসার আগে যে খুচরা বাজারে ছিলাম সেই খুচরা বাজারেও আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ক্রেতার চাহিদা এবং শুধু কিনতেই যে আসছেন এমন না, দিনাজপুর সবথেকে বড় লিচুর এই বাজার দেখতে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে দেখতেও আসছেন অনেক মানুষ। তো সব মিলিয়ে এবার লিচুর অবস্থা বেশ ভালো এবং এবার যে বাণিজ্য সেটি অনেক ভালো হবে বলে আশা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে উলিপুর থেকে লিচুর সবশেষ অবস্থা। এবারে বরিশালের চিত্র জানবো সহকর্মী অমিত হাসানের কাছ থেকে। অমিত, জানাবেন বাজারে ফলের সরবরাহ ও দরদাম কেমন? উজ্জ্বল, এবার মৌসুমের শুরু থেকেই বাজারে আমের সরবরাহ বেশ ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া জাতের যে আমগুলো রয়েছে সেগুলোর ফলন ভালো হয়। বরিশালের বাজারে, পাইকারি বাজার এবং খুচরা বাজারগুলোতে কিন্তু আমের সরবরাহ বেশ ভালো দেখা যাচ্ছে। অন্যদিকে লিচুর কথা যদি বলি, লিচু ফলন কম হওয়ার কারণে এবার দামটি গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারাই, যে কারণে দামটি এবার চড়াও যাচ্ছে। এবং আমের কথা যদি একটু বলি তাহলে সাতক্ষীরা ও চাপাই থেকে বরিশালের বেশিরভাগ আম আসে এবং লিচু আসে বিশেষ করে দিনাজপুর এবং ঈশ্বরদী থেকে। দিনাজপুরের যে লিচুটি আসে সেটি 500 টাকা থেকে 650-700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং ঈশ্বরদীর যে লিচুটি আছে সেটি 800 থেকে 900 টাকা, 700 থেকে 800 টাকা প্রতি শত বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে ফলগুলো রয়েছে বিশেষ করে হিমসাগর প্রতি কেজি 80 থেকে 100 টাকা এবং গত বছর যেটি আসলে 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা আসলে লিচুর যে চাহিদা সেটি কিন্তু আসলে পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণে এবং ব্যবসায়ীরা বলছেন যে পরিমাণ লিচু সরবরাহ বরিশালে বাজারে দরকার সেই পরিমাণ লিচু আসলে বরিশালের বাজারে নেই, যার কারণে কিন্তু দামটিও চড়া এবং সরবরাহ বেশ কম লিচুর। অন্যদিকে আমের কথা যদি বলি তাহলে হিমসাগর আম 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, ল্যাংড়া 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত মৌসুমে 100 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছিল। এছাড়া আমরুপালি 80 থেকে 100 টাকা, যেটিও গত মৌসুমে 120 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া ড্রাগন ফল 250 থেকে 300 টাকা, আনারস 40 থেকে 50 টাকা প্রতি পিস এবং মাল্টা এবং আপেলের দাম কিছুটা বাড়তি দেখা যাচ্ছে, 280 থেকে 320 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে এবছর লিচুর দাম কিছুটা বাড়তি যাচ্ছে, তবে আমের দাম সহনীয় পর্যায়ে রয়েছে, তারা আসলে তাদের চাহিদা মতো আম কিনতে পারছেন। এবং ব্যবসায়ীরাও যেটি বলছেন যে আমের সরবরাহ এবার খুব ভালো হওয়া এবং ফলনও বেশ ভালো হয়, তারা আমটি কম দামে আসলে বিক্রি করতে পারছেন। এবং এখানে ফলপট্টিতেই মূলত বরিশালের মূল যে ফলের বাজার সেটি, তবে ভ্যানে কিংবা ভাসমান অস্থায়ীভাবে আম বিক্রির ফলে তাদের এখানে কিন্তু কিছুটা কমে গেছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে বিভিন্ন দামের কিন্তু আম আকারভেদে প্রকারভেদে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে আম এখানে 100 টাকা বিক্রি হচ্ছে সেই আম ভ্যানে কিন্তু বিভিন্ন প্রজাতির দেখা যাচ্ছে 40-50 থেকে শুরু করে 80-90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সুতরাং দুই জায়গায় কিন্তু দামের ভিন্নতা দুই রকমের রয়েছে। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা মূলত বলছেন যে বরিশালের এই বাজারটিতে মূলত যেহেতু এখান থেকেই আসলে ফলের মূল জায়গা, যে কারণে এখানে ফলপট্টি নাম হয়েছে, সুতরাং এখানে ফলের মানটা তারা ঠিক রাখছে এবং দামটাও তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় কিছুটা বেশি। এবং তারা আরও বলছেন যে গত বছরের তুলনায় এবছর আমের ফলন ভালো হয়, আমটি কম দামে বিক্রি করতে পারছেন। তবে লিচু এখন শেষ সময়ের লিচু পাওয়া যাচ্ছে বাজারে, বিশেষ করে দিনাজপুরের লিচুটি এখন বর্তমানে রয়েছে, যার কারণে সেটি কিন্তু প্রায় 600 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ঈশ্বরদীর থেকে আসা লিচু সেটি একদমই সামান্য পরিমাণ রয়েছে, সেটি কিন্তু 700 থেকে 800 টাকা প্রতি শত বিক্রি হচ্ছে। এবং অন্যান্য ফলের দাম যদি বলি তাহলে মাল্টা, আপেল, কমলা যেগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বাড়তে যাচ্ছে। তবে এই মৌসুমে আমের দামটাই এখন পর্যন্ত কম যাচ্ছে এবং হিমসাগর, আমরুপালি, বিশেষ করে ল্যাংড়া আম প্রজাতির যে আমগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বরিশালের পাইকারি বাজার এবং খুচরা বাজারে বেশ ভালো রয়েছে। এছাড়াও বরিশালের আশেপাশের যে
অস্থায়ী কিংবা ভাসমান বাজারগুলো রয়েছে সেখানেও আমরা আমের বেশ সরবরাহ দেখতে পেয়েছি এবং বিভিন্ন জায়গায় এবছর কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে যে কি বিভিন্নভাবে অস্থায়ী যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গার আম নিয়ে বসছেন, বিশেষ করে রাজশাহী অঞ্চল থেকে তারা সরাসরি আম এনে বিক্রি করছেন এবং সেখানেও আমরা দেখেছি যে আমের বাজার কিছুটা কম যাচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন তবে ক্রেতা সমাগম আমের থাকলেও অন্যান্য ফলের যে পরিমাণ ক্রেতা থাকার কথা সে পরিমাণ ক্রেতা তারা পাচ্ছেন না, যে কারণে বেচা কেনা কিছুটা কম। এবং বরিশালের বিভিন্ন জায়গায় বাজার গড়ে ওঠায় এই যে ফলপট্টির ঐতিহ্য ফলের বাজার সেটি কিন্তু কিছুটা ভাটা পড়েছে এবং বাজারে ক্রেতা সমাগম দুই একজন থাকলেও যে চাহিদা কিংবা ব্যবসায়ীদের যে চাহিদা রয়েছে বেচা কেনার সেটি আসলে পূরণ হচ্ছে না বলে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের ফল বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। এখন জনপদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ। বিধিনিষেধে দীর্ঘদিন পর্যটক শূন্য সেন্ট মার্টিন। দ্বীপের অর্থনীতিতে বিরূপ প্রভাব, বিকল্প কর্মসংস্থানের খোঁজে প্রশাসন। ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে প্রায় 17,500 কোটি টাকার প্রকল্প। 2033 সালে শেষ হওয়ার কথা দেশের দীর্ঘতম সেতুর কাজ। গোখাদ্যের উচ্চ মূল্যে সংকটে দুগ্ধ শিল্প। একের পর এক বন্ধ হচ্ছে খামার। দুধের দাম বৃদ্ধির দাবি খামারিদের। শেষ করছে এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।